Hello and welcome to our Week 8 online class of the course of Government and Politics. I am Muhammad Tahmidul Islam, lecturer, Department of Law, World University of Bangladesh, and today we are going to discuss about types of government, part 2, which will talk about colonial and totalitarian and oligarchic style of government. So in this week, we have also 3 types of government that we are going to talk about. We have a few required readings. I hope you have read it. And we have, as usual, we have a quiz. And we also have a general discussion forum that I hope you have participated at least once. And if you did not participate by now, I would encourage you to participate in Week 8 General Discussion Forum at least once and use this forum to ask any question that you have. আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে Week 8 Discussion Forum-এ আপনারা এই সপ্তাহের যেই পড়াশোনার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এখানে যতবার ইচ্ছা করতে পারেন। পাশাপাশি আমাদের লেকচার ভিডিও যেটি রয়েছে সেটি দেখবেন, আর আমাদের রিকোয়ার্ড রিডিংস যা যা রয়েছে সেগুলো অবশ্যই আপনারা পড়বেন, কারণ এখানে আমি ইম্পর্টেন্ট বেশ অনেকগুলো তথ্য এখানে উত্থাপন করেছি আপনাদের জন্য, যে তথ্যগুলো আপনাদের পড়াশোনাটাকে আরেকটু সমৃদ্ধ করবে। ওকে, সো এখন আমরা আমাদের লেকচার কন্টেন্ট যেটা রয়েছে সেখানে চলে যাই। টাইপস অফ গভর্নমেন্ট পার্ট 2, কলোনিয়াল টোটালিটারিয়ানিজম এন্ড অলিগার্কি। সো আমরা এই সপ্তাহগুলোতে সরকার ব্যবস্থার যে পৃথিবীতে বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছিল এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সরকার ব্যবস্থা ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এই সপ্তাহে আমরা আলোচনা করব 3 ধরনের সরকার ব্যবস্থা নিয়ে। প্রথমটি হচ্ছে কলোনিয়াল সরকার ব্যবস্থা এবং পরবর্তীটা হচ্ছে টোটালিটারিয়ান system of government, and then lastly we are going to talk about oligarchy. So colonial government কি জিনিস? So আমরা colony সম্পর্কে জানি, colony is formed by a group of people who come from a different part of the world and establish a permanent abode in a new land and who are ruled by the laws and customs of the country of origin rather than the host country. So colony হচ্ছে যখন ভিন্ন একটা দেশ থেকে একটা গ্রুপ অফ পিপল, মানে একদল লোক, তারা ভিন্ন একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যায় এবং আরেকটা দেশে গিয়ে তারা তাদের মতো করে তাদের আইন কানুন সহ এবং তাদের নিয়ম নীতি, তাদের সংস্কৃতি সহ তারা একটা ভিন্ন একটা অঞ্চল দখল করে সেই অঞ্চলে থাকা শুরু করে এবং সেখানে তাদের আইন কানুনটা অ্যাপ্লাই করা শুরু করে, সেগুলোকে আমরা বলি কলোনি। তো 1400 শতক থেকে 1800 শতক পর্যন্ত ইউরোপিয়ানরা কিন্তু কি করেছে, বিভিন্ন দেশে জাহাজের মাধ্যমে গিয়েছে এবং জাহাজে করে তারা গিয়ে কিন্তু সেই দেশগুলো মানে তাদের দৃষ্টিতে আবিষ্কার করেছে এবং আবিষ্কার করার পর তারা কিন্তু সেখানে এরকম ছোট ছোট কলোনি স্থাপনের মাধ্যমে তারা তাদের কার্যক্রম শুরু করেছে প্রথমে। তারপরে কি করেছে, তারা সেই কলোনিগুলোকে আরো বিস্তৃত করেছে, সেগুলোর আরো গ্রোথ হয়েছে এবং ইউরোপ থেকে তারা তাদের যে ব্যবসায়িক যে বিষয়টা আছে, যে ব্যবসা বাণিজ্য করার জন্য জাহাজগুলো নিয়ে এসছে এবং সেই ব্যবসাগুলোকে রক্ষা করার জন্য তারা কি করেছে, তাদের যে নেভি শিপস যেগুলো রয়েছে, মানে যুদ্ধ জাহাজগুলো রয়েছে, সেগুলো তারা নিয়ে আসছে যেন সেই শিপগুলো তাদের ব্যবসা বাণিজ্যটাকে প্রোটেক্ট করতে পারে। এভাবেই তারা কিন্তু কলোনিগুলো স্থাপন করেছে। সুতরাং এই কলোনিগুলো স্থাপনের পরেই কিন্তু এই কলোনিয়াল গভর্নমেন্ট সিস্টেমটা স্থাপন হয়েছে, কারণ কলোনির যে আইন কানুনগুলো ছিল সেগুলো ছিল সেখানকার, মানে যেই স্থানে এবং যেই দেশে সেই কলোনিটা স্থাপন হয়েছে সেখান থেকে সম্পূর্ণরূপে ভিন্ন বা ডিফারেন্ট। সো অবভিয়াসলি সেই ক্ষেত্রে একটা অন্যরকম গভর্নমেন্ট সিস্টেম আমরা দেখেছি, যা কিনা যে লোকাল পপুলেশন যেভাবে চলতো তাদের যে জীবনধারা ছিল সেটা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। Colonial power is the power of a sending country to rule over the lands, people and resources of the host country. So আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বলি সেন্ডিং কান্ট্রি, আর আমরা এশিয়ান কান্ট্রিগুলো মানে যেই দেশগুলোতে ইউরোপিয়ানরা গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা কলোনি স্থাপন করেছিল সেগুলোকে যদি আমরা হোস্ট কান্ট্রি বলি, তাহলে কলোনিয়াল গভর্নমেন্ট হবে এমন একটা সরকার যে সরকারটা ইউরোপিয়ান আইন মতো চলে, কিন্তু সরকারটা শাসন করছে কাকে? শাসন করছে হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোকে। সো বিষয়টা অনেকটা এরকম। আফ্রিকাতেও এরকম অনেক কলোনি ছিল, আবার পাশাপাশি সাউথ আমেরিকাতেও আমরা দেখেছি যে সাউথ আমেরিকান যেই অ্যাবরিজিনাল পিপল যারা আছে এবং নর্থ আমেরিকান অ্যাবরিজিনাল পিপল, রেড ইন্ডিয়ান, তাদেরকেও কিন্তু স্প্যানিশ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, এই যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি থেকে যে কলোনিয়াল
যে পিপল যারা এসেছিল তারা কিন্তু কি করেছে, তাদেরকে শাসন করেছে এবং তাদের সেই জায়গা জমি যেগুলো রয়েছে সেগুলো তারা নিজেদের করায়ত্তে নিয়ে সেভাবে তারা ব্যবহার করেছে যেন সেটা তাদের নিজেদের অধিকার। And colonialism is based on the exploitation of natural resources, human resources, business opportunities, and land appropriation for the sake of enriching the sending country or colonial country. So, colonial country মূল ফোকাসটাই হচ্ছে যে আমি যে হোস্ট কান্ট্রিতে যাব, যেখানে গিয়ে আমি কলোনি স্থাপন করব, সেখান থেকে আমি যতটা সম্ভব সম্পদ আহরণ করব। ন্যাচারাল রিসোর্স হতে পারে, তারপরে হতে পারে কৃষিকে আপনার কৃষির মাধ্যমে যে ফসলটা উৎপাদন হয় সেটা আমি নিয়ে আসব এবং সেখানকার মানুষজনকে কাজে লাগিয়ে যদি আমি কোনো কিছু উৎপাদন করি সেটাও আমার নিজের জন্য ব্যবহার করব। মানে কলোনিয়াল গভর্নমেন্টটা হচ্ছে অনেকটা এনরিচিং দ্য সেন্ডিং কান্ট্রিকে এনরিচ করে হোস্ট কান্ট্রি থেকে যত পরিমাণে এক্সপ্লয়টেশন করা যায় সেটাই হচ্ছে কলোনিয়াল গভর্নমেন্টের একটা বড় বৈশিষ্ট্য বলা চলে। সুতরাং কলোনিয়াল গভর্নমেন্টের থেকে এটাই আমরা বুঝতে পারি যে হোস্ট কান্ট্রি যেটা আছে, মানে যেই দেশে এসে কলোনিয়াল পিপল তারা তাদের নিজস্ব আইন কানুনটা নিজেদের জন্য ব্যবহার করছে এবং এটা লোকাল পিপলের উপর অ্যাপ্লাই করছে, সেই ক্ষেত্রে সেই লোকাল পিপলের ওয়েলবিংটা কিন্তু কলোনিয়াল গভর্নমেন্টের কখনোই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য না। Colonial government rule the host country's people by two main methods. তাদের দুইটা মেথড রয়েছে। নাম্বার ওয়ান ইজ they install a total control over the government function of the host country, replacing the existing ruler, which is direct rule. So কিছু কিছু ক্ষেত্রে আমরা স্প্যানিশ কনকোয়েস্টের ক্ষেত্রে দেখেছি যে ল্যাটিন আমেরিকায় যখন তাদের ইনকা সভ্যতা ছিল, তারপর ছিল তারও আগে এবং সমসাময়িক ক্ষেত্রেও সেখানে যেমন মায়ান সভ্যতা ছিল। তো এই সভ্যতাগুলোতে কিন্তু দেখা যেত যে কিং এর মাধ্যমে রুল হতো। সেখানকার অ্যাবরিজিনাল পিপল ওয়ার রুলড বাই দ্য কিংস। সো কিংসদেরকে তারা কি করেছে, স্প্যানিশরা এসে দেখেছে যে কিংসরা আমাদেরকে সেখানে ব্যবসা বাণিজ্য করতে দিয়ে আপনার বাধা প্রদান করছে এবং সেখানে আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। তো আমরা কেন ট্যাক্স দিব, কিংবা আমরা কেন ব্যবসা বাণিজ্যে বাধা পাবো? তো সেক্ষেত্রে স্প্যানিশরা সেই কিংদের সাথে যুদ্ধ করেছে এবং যুদ্ধ করে সেই কিংদেরকে কিন্তু ডিপোজ করেছে বা তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। ক্ষমতাচ্যুত করার মাধ্যমে স্প্যানিশরাই সেখানে কিন্তু তাদের নিজস্ব আইন কানুন, নিজস্ব রুলস রেগুলেশন এবং তারা গভর্নর হিসেবে নিজেদের স্প্যানিশদেরকে নিয়োগ করেছে বিভিন্ন অঞ্চলে এবং স্প্যানিশরা সেখানে একটা সুপ্রিম পজিশনে ছিল সমগ্র ল্যাটিন যে আমেরিকার অঞ্চলটা আছে সেই অঞ্চলটা জুড়ে। এই জন্যই এখন পর্যন্ত দেখা যায় যে ল্যাটিন আমেরিকান যে কান্ট্রিজ গুলো রয়েছে তাদের বেশিরভাগেরই ভাষা হয় পর্তুগিজ নয়তো স্প্যানিশ। কারণ হচ্ছে স্প্যানিশটাই কিন্তু সেখানে গিয়ে এই কাজগুলো করেছে, যে সেখানকার লোকাল কিং যারা ছিল তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছে এবং পরাজিত করে নিজেদের যে শাসন ব্যবস্থা রয়েছে, নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি সেগুলো সেখানে ইম্পোজ করেছে সাধারণ জনগণের উপরে এবং জনগণকে আর মানে বাধ্য হয়েই সেই ভাষাটাকে নিজেদের ভাষা হিসেবে গ্রহণ করতে হয়েছে। এভাবেই তাদের প্রাচীন পুরাতন ভাষাগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। বিষয়টা অনেকটা এরকম। তো এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট রুল, যে যখন কলোনিয়াল পাওয়ার নিজেরাই সরাসরি গভর্নমেন্টাল সিস্টেমে অংশগ্রহণ করে। Number two, or they take assistance from the existing form of government and install necessary rules and administrator where there are lacking. So এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট রুল। সো ডাইরেক্ট রুলের ক্ষেত্রে আমরা দেখছি যে কলোনিয়াল গভর্নমেন্ট কি করছে, সরাসরি নিজেদের লোক দিয়ে লোকাল পিপলকে শাসন করছে। আর ইনডাইরেক্ট রুলের ক্ষেত্রে আমরা দেখব যে কলোনিয়াল গভর্নমেন্ট কি করছে, যে রাজাদেরকে নিজেদের অনুগত করে নিচ্ছে কিংবা অনুগত ব্যক্তিদেরকে যারা কিনা লোকাল পিপলের অংশ তাদেরকে রাজা হিসেবে নিয়োগ করছে এবং তাদের সহায়তা নিয়ে তারা এই কলোনিয়াল কান্ট্রিজ গুলোকে তারা শাসন করছে। বিষয়টা অনেকটা এরকম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ব্রিটিশদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে তারা কিন্তু প্রথমে ইনডাইরেক্ট রুলটা অ্যাপ্লাই করেছিল আমাদের এই সমগ্র বাংলা অঞ্চলে এবং ভারতেও তারা কি করেছে যে ইনডাইরেক্ট রুল সিস্টেমটাকে প্রথমে অ্যাপ্লাই করেছিল। যেমন হচ্ছে কি যে যখন পলাশীর যুদ্ধে তারা আপনার আপনার সিরাজউদ্দৌলাকে মানে আপনার পরাজিত করার পর কি করলো, তারা কিন্তু সরাসরি নিজেরা ক্ষমতাটা দখল করেনি। তারা কি করেছে, তখন তারা মীর জাফরকে সেখানে ক্ষমতায় বসিয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে তাদের অনুগত এমন কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানো যে কিনা তাদের পক্ষ থেকে কাজ করবে। এটা হচ্ছে ইনডাইরেক্ট রুল, মানে ইনডাইরেক্টলি আমি রুল করছি, আমি ডাইরেক্টলি নিজেই ক্ষমতায় বসছি না। কিন্তু পরবর্তীতে তারা যখন দেখলো যে না, ইনডাইরেক্ট রুলটাও আমাদের জন্য যথেষ্ট না, পরবর্তীতে কিন্তু তারা ডাইরেক্ট রুলের সিস্টেমে কিন্তু চলে গিয়েছিল, সরাসরি তারা ক্ষমতাটা দখল করে ফেলেছিল পরবর্তী
পরবর্তীতে। আচ্ছা, so colonial government do not have full participation by the local population. সাধারণ জনগণ যারা আছে মানে কলোনিয়াল যেই পাওয়ারটা যে কান্ট্রিগুলোকে কন্ট্রোল করছে সেই কান্ট্রিগুলোর সাধারণ জনগণ যারা রয়েছে তাদের কিন্তু সরকার ব্যবস্থায় কোনো রকম হস্তক্ষেপ থাকে না, বলতে গেলে একেবারেই থাকে না, স্পেশালি ইন দোজ অ্যাসপেক্টস ওয়্যার দ্য interest of the colonial power is at question, for example trade, international relations, taxation, etc. so ট্যাক্সের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারপর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, অন্য দেশের সাথে সম্পর্কটা কেমন হবে, এইসব বিষয়ের ক্ষেত্রে সাধারণ জনগণের কোনো সে থাকে না। কলোনিয়াল পাওয়ারই সেটাকে ডিসাইড করে যে না এই দেশটা কিভাবে চলবে, এই দেশের বৈদেশিক সম্পর্কটা কেমন হবে এবং এই দেশের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যটা কোন কোন দেশের সাথে হবে। এই জন্যই আমরা দেখেছি যে যখন ভারতে ব্রিটিশরা রুল করেছিল তখন কিন্তু ব্রিটিশদের সাথে আমাদের প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট ছিল। অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিও কিন্তু ইন্ডিয়াতে ফ্রিলি বিজনেস করতে পারতো না, তাদেরকে হেভি ট্যাক্স প্রদান করতে হতো এবং তাদের আরো বিভিন্ন রকম ট্যারিফ, এটা সেটা বিভিন্ন ধরনের কিন্তু তাদের বাধা বিপত্তি ছিল, যার কারণে ইন্ডিয়ানরাও কিন্তু বঞ্চিত হয়েছে যে না আমাদের যদি ক্লায়েন্ট একটাই থাকে, যেমন ব্রিটিশরাই হচ্ছে আমাদের একমাত্র ক্লায়েন্ট, আমাদের এখান থেকে যে পাট উৎপাদন হচ্ছে কিংবা আমাদের এখান থেকে যেই মসলিনটা উৎপাদন হচ্ছে এটা কিনবে শুধু ব্রিটিশরাই, আর কেউ কিনতে পারবে না, আর কেউ এখানে আসতেই পারছে না। তার মানে আমি কিন্তু ফ্রি মার্কেট থেকে বঞ্চিত হচ্ছে এবং ব্রিটিশরা যে দামটা ঠিক করবে সেই দামটাই আমাকে বিক্রি করতে হবে। বিষয়টা অনেকটা এরকম ছিল। সুতরাং কলোনিয়াল পাওয়ার গুলো সবসময় এভরি অ্যাসপেক্ট অফ দ্য কান্ট্রি কন্ট্রোল করে থাকে। তো বর্তমানে কিন্তু এই কলোনিয়াল সিস্টেমটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একেবারেই নাই হয়ে গিয়েছে। The history of colonial government is a history of exploitation and suffering of native population as they themselves and their lands and resources were used to enrich the colonial powers during their subjugation. So তাদের জমি, তাদের যে রিসোর্স গুলো ছিল, বিশেষ করে আমরা যখন ভারতীয় উপমহাদেশে দেখছি যে কলোনিয়াল পাওয়ার হিসেবে ব্রিটিশরা কিভাবে আমাদের দেখা গিয়েছে যে অনেক ক্ষেত্রেই যে নীল চাষে অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে, যে জিনিসটা আসলে কি ছিল মানে আমাদের এখানকার একটা যে পাট শিল্প, তারপর হচ্ছে ধান, এগুলো ছিল আমাদের এখানকার লোকাল কাস্টমের অংশ। কিন্তু ইংল্যান্ডে যখন নীলের চাহিদা বেড়ে গেল তখন ব্রিটিশ যারা বিজনেসম্যান ছিল তারা দেখলো যে না এখানে তো জমি আছে, এখানে কৃষকদেরকে দিয়ে আমরা এরকম নীল চাষ করাবো। তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেক কৃষককে বাধ্য করেছে তারা যেন নীল চাষ করে এবং নীল চাষের ফলে জমির উর্বরতা কমে যায় এবং এক্ষেত্রে কৃষকেরও ক্ষতি হয়। তো সেই ক্ষতিগুলোর দিকে তারা কোনো রকম ভ্রুক্ষেপ না করে তারা কিন্তু যেই জমিগুলো অধিগ্রহণ করেছে সেই অধিগ্রহণকৃত জমিগুলোতে জোরপূর্বক অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে এরকম কৃষকদেরকে অত্যাচারের মাধ্যমে বাধ্য করেছে তারা যেন নীল চাষ করে। তার মানে কি লোকাল পিপলের কিন্তু সেখানে কোনো সে নেই, তারা কোনটা চায় তাদের নিজেদের জন্য, সেখানে স্বাধীনতাটা কিন্তু কলোনিয়াল পাওয়ার কখনোই দেয় না। লোকাল পিপলকে সাবজুগেট করার মাধ্যমে নিজেদের ইকোনমিক এনরিচমেন্টটার দিকে সবসময় কলোনিয়াল পাওয়ারের একটা বড় লক্ষ্য এবং ইন্টেনশনটা থেকে যায়। সুতরাং সাধারণ জনগণ অবশ্যই সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। Lack of representation from the local people meant that the taxes collected from the local regions were not used to improve the living standard of the local population but to facilitate a tighter grip over them. So সাধারণ জনগণ কিন্তু ট্যাক্স থেকে মুক্ত ছিল না, ট্যাক্স কিন্তু তাদেরকে দিতেই হতো। আপনার যতটুকু জমি আছে এই জমির উপর খাজনা আপনাকে দিতেই হবে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনার ব্যবসা বাণিজ্যের উপর ট্যাক্স আপনাকে দিতেই হবে। আপনি কৃষক হিসেবে জমিতে ফসল উৎপাদন করেছেন এবং সেই ফসলের একটা অংশ কিন্তু আপনাকে অবশ্যই খাজনা হিসেবে প্রদান করতে হবে। খাজনায় কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে তাদের কিন্তু কোনো মাফ নেই। কিন্তু এই যে খাজনাটা আমি দিলাম, এই খাজনাটা আসলে কোন কাজে লাগছে? খাজনাটা অনেকটা র্যানসম মানির মতোই, যে এটা ব্রিটিশটা কিন্তু তারা কি করছে, তাদের উন্নয়ন করছে এবং সেই অর্থটা তারা তাদের হোস্ট কান্ট্রিতে কিন্তু পাচার করে দিচ্ছে। এটাই হয় কলোনিয়াল ক্ষেত্রে। ব্রিটিশরা যা করেছে স্প্যানিশরাও তাই করেছে, ফ্রেঞ্চরাও অনেক ক্ষেত্রে তাই করেছে। তো এটা হচ্ছে তাদের রুলস রেগুলেশনস যেমন ছিল সেভাবে তারা সেটাকে ব্যবহার করেছে, কিন্তু লোকাল পিপলের ওয়েলবিং এর জন্য কিন্তু সেই অর্থটা কদাচিৎ ব্যবহৃত হয়। কারণ হচ্ছে সেখানে কোনো রকম রিপ্রেজেন্টেশন নেই এবং সেখানে কোনো ধরনের দায়বদ্ধতাও নেই যে আমি যে অর্থটা এখান থেকে তুলছি এই অর্থটা এখানকার জনগণের কাজে কতটুকু আমি ব্যয় করলাম। এজন্য আমরা দেখেছি যে কলোনিয়াল পিরিয়ডের পর
প্রত্যেকটা কলোনিয়াল যে কান্ট্রিগুলো ছিল কলোনিয়াল গ্রিপের মধ্যে, এদের অবস্থা কিন্তু একেবারে দুর্দশাগ্রস্ত ছিল এবং অত্যন্ত দরিদ্র ছিল। যদিও প্রত্যেকটা দেশই কিন্তু ছিল প্রাকৃতিক সম্পদে স্বয়ংসম্পূর্ণ এবং প্রাকৃতিক অনেক সম্পদ ছিল সেগুলো, কিন্তু তারপরেও তারা দরিদ্র কেন? তারা দরিদ্র ছিল কারণ তাদের জনগণের উন্নয়নের জন্য কোনোদিনও কোনো অর্থ ব্যয় করা হয়নি। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক কলোনিয়াল কান্ট্রি, মানে পোস্ট কলোনিয়াল কান্ট্রিজ গুলো, সেগুলো কিন্তু এখনো দরিদ্র অবস্থায় আছে, যদিও তাদের সম্পদ অনেক বেশি পরিমাণে রয়েছে। After the World War II, most colonies were liberated and people gained autonomy and the right to self-determination. Still, some legacies remain that are impending progress in those states. So, colonial legacy যেটা আছে যে এমন ধরনের রুলস রেগুলেশনসে জনগণের কোনো রকম অংশগ্রহণ নেই এবং জনগণের কোনো সে নেই। জনগণ অনেকটা শাসিত দাসের মতো জীবনযাপন করে। সো এখন পর্যন্ত আমরা কিন্তু দেখি যে কিছু কিছু কলোনিয়াল কান্ট্রি রয়েছে যেখানকার সরকারি এবং ক্ষমতাপ্রাপ্ত যারা ব্যক্তিরা আছেন, তারা যদিও সেই লোকাল পিপলেরই অংশ, কিন্তু তাদের মাইন্ডসেটটা কিন্তু সেই কলোনিয়াল মাইন্ডসেটই রয়ে গেছে। তাদের মাইন্ডসেটটা হচ্ছে আমরা শাসক, আমরা হচ্ছি প্রথম শ্রেণীর নাগরিক, সুতরাং প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে আমাদের অধিকার সাধারণ জনগণের চেয়ে বেশি এবং আমরা সাধারণ জনগণ কি করবে না করবে তাদের জীবনযাপনে সবকিছু নিয়ন্ত্রণ করব এবং তাদের কোনো সে থাকবে না। তারা তাদের লাইফটাকে কিভাবে লিড করবে সেখানে তাদের কোনো সে থাকবে না। আমরা পোস্ট কলোনিয়াল যে কান্ট্রিজ গুলো রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তারপর আফ্রিকান যে কান্ট্রিজ গুলো রয়েছে, তো এরকম প্রচুর কিন্তু এরকম রাষ্ট্র রয়েছে এবং প্রত্যেকটার অবস্থাই হচ্ছে সিমিলার। তাদের প্রত্যেকেরই সরকার ব্যবস্থা যদি আমরা দেখি সেটা কিন্তু সেরকম ওপেন এন্ড ফ্রি ডেমোক্রেটিক না। খুব কম রাষ্ট্রই বর্তমানে আছে যেটা প্রাক্তন আপনার কলোনি হিসেবে ছিল এবং বর্তমানে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে তাদের ডেমোক্রেসিটা এখন পর্যন্ত ঠিকভাবে চালু আছে। বিষয়টা অনেকটা এরকমই যে সেই যে মাইন্ডসেটটা ক্রিয়েট হয়েছিল সেই মাইন্ডসেটটা এখন পর্যন্ত তাদের থেকে যায়নি এবং এখন পর্যন্ত তাদের দেশের জনগণদেরকে অনেকটা দাসের মতোই ট্রিট করা হয়। যদিও আমরা অনেক কিছু বলি, অনেক কিছু মুখে বলি যে এটা সেটা, কিন্তু যখন আমরা রুল মেকিং প্রসেস এবং যখন আমরা গভর্নমেন্টাল ফাংশনের দিকে তাকাই তখন আমরা দেখি যে আসলে সেক্ষেত্রে পাওয়ারের একটা ইমব্যালেন্স রয়ে গেছে। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সাধারণ জনগণের শেয়ার থেকে সেখানে সরকারি কর্তা ব্যক্তিদের শেয়ার ভ্যালুটা অনেক বেশি এবং তারা যেভাবে সিদ্ধান্ত নেয় সেভাবেই কিন্তু আমাদেরকে চলতে হয়। বিশেষ করে আমরা যখন দেখছি যে তেলের যে দাম বৃদ্ধি হচ্ছে এবং দাম বৃদ্ধির পর আপনার বাস মালিকদের সাথে যেই আপনার তাদের মিটিং হলো, সেখানে কিন্তু জনগণের কোন রকম রিপ্রেজেন্টেশন নেই। বিষয়টা অনেকটা এরকমই যে সেক্ষেত্রে যারা পাওয়ারফুল পজিশনে আছেন সবকিছু ডিসিশনটাই হবে তাদের মাধ্যমে, কিন্তু জনগণই হচ্ছে সবচেয়ে পাওয়ারলেস। তো এটাই হচ্ছে কলোনিয়াল একটা লেগেসি এবং কলোনিয়াল গভর্নমেন্ট কিন্তু এভাবেই আগে কাজ করতো যে আপনার যদি পাওয়ার না থাকে তাহলে আপনার কোনো ভ্যালু কলোনিয়াল গভর্নমেন্টের কাছেও নেই। এখন পোস্ট কলোনিয়াল কান্ট্রিগুলোতেও কিন্তু যদিও সেখানে ডেমোক্রেসিটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে বাট সেটা প্রপারলি ইমপ্লিমেন্টেড এখন পর্যন্ত আমরা দেখছি না। আচ্ছা, তো এটা হচ্ছে কলোনিয়াল গভর্নমেন্টের ফাংশনালিটি। সো এখন আমরা আলোচনা করব টোটালিটারিয়ানিজম। Totalitarianism is a total control of the people and their lives of a state by a political entity that cannot be challenged nor can it be changed. So totalitarianism হচ্ছে এমন একটা সরকার ব্যবস্থা যেখানে হেড অফ স্টেট হিসেবে যে আছে কিংবা যারা আছে তাদেরকে কোনোভাবে চ্যালেঞ্জ করা যাবে না। They cannot be challenged and they cannot be changed also, মানে তাদেরকে পরিবর্তনও করা যাবে না, কোনো ধরনের নির্বাচন হবে না। যে হেড অফ স্টেট হিসেবে আছে সেই থাকবে, আপনি তাকে কোনো রকম সমালোচনা করতে পারবেন না, আপনি তার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবেন না, কোনো কিছু লিখতেও পারবেন না। All resources and industries belong to the ruling class in a totalitarian state. Totalitarian state আমরা সেই রাষ্ট্রকে বলবো যেখানে আমরা দেখব যে সেই রাষ্ট্রের যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, কি ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, মানে মূল যেই ইন্ডাস্ট্রিগুলো বা মূল যে কারখানাগুলো রয়েছে সেগুলো রুলিং ক্লাস অফ পিপল, মানে একটা নির্দিষ্ট পরিবারের সদস্য বা একটা নির্দিষ্ট ক্লাসের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ। যখনই দেখবো যে একটা দেশে ইন্ডাস্ট্রিগুলো লতায় পাতায় যেভাবেই হোক না কেন আত্মীয়তার বন্ধনে সরকারি ক্ষমতাসীন ব্যক্তিদের সাথে আত্মীয়তার বন্ধনে তারা আবদ্ধ, সেখানে আমরা বুঝবো যে টোটালিটারিয়ান সিস্টেমটা সেখানে রয়েছে। Totalitarian dictators use propaganda, state resources and secret police to eliminate dissent and eradicate any political opposition. So totalitarianism হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ডিক্টেটর কি করে,
ডিক্টেটর প্রপাগান্ডা ব্যবহার করে রাষ্ট্রের রিসোর্সটাকে নিজের প্রয়োজন এবং নিজের ফ্যামিলির প্রয়োজনে ব্যবহার করে সে নিজেকে ভালো হিসেবে উত্থাপন করার জন্য জনগণকে সবসময় প্রপাগান্ডা কিন্তু সে বারবার ব্রডকাস্ট করতে থাকে। সে জনগণকে বোঝাতে চায় যে সে খুব ভালো, সে জনগণের জন্য কাজ করছে, এবং স্টেট রিসোর্স ব্যবহার করে সে জনগণকে ক্রমাগত ধোঁকা দিতে থাকে। তারপর স্টেট পুলিশ ব্যবহার করে বা সিক্রেট পুলিশ ব্যবহার করে, রাষ্ট্রীয় পুলিশ এবং গোপন পুলিশ ফোর্স ব্যবহারের মাধ্যমে সে খুঁজে খুঁজে বের করে যে তার বিরুদ্ধে প্রচার কারা করছে, তাদেরকে সে কিন্তু এলিমিনেট কিন্তু করে ফেলে, বা তাদেরকে গোপনে হত্যা করে ফেলে, কিংবা তাদেরকে বিভিন্ন রকম মামলা হামলা যাই হোক না কেন মানে এভাবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য এই সিক্রেট পুলিশ ফোর্সটাকে ব্যবহার করে থাকে। Fear is the tool by which a totalitarian dictator keeps his or her subject in line. So totalitarianism হচ্ছে এমন সিস্টেম যেখানে ভয় দেখানোর মাধ্যমেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ভয় দেখানোর মাধ্যমে জনগণকে, এবং ভয় দেখানোর মাধ্যমে বিশেষ করে ডিসেন্টিং পিপল যারা রয়েছে, যারা ফ্রিডম অফ স্পিচ ব্যবহার করতে চায়, যারা ডিফারেন্ট টাইপ অফ পলিটিক্যাল আইডিওলজি ইমপ্লিমেন্ট করতে চায়, তাদেরকে ভয় দেখানোর মাধ্যমে কিন্তু কি করে ইন লাইনের মধ্যে রাখে যে আপনারা লাইনে থাকুন, আপনারা লাইনের বাইরে কোনোভাবেই যাবেন না, যদি লাইনের বাইরে যান, যদি আমার সমালোচনা করেন, তাহলে অবশ্যই আপনাদের শাস্তি নির্ধারিত রয়েছে। বিষয়টা অনেকটা এরকম। So now we are going to talk about some general characteristics of a totalitarian state, which includes laws created and enforced by a single dictator. একজন ডিক্টেটর থাকে সাধারণত, এবং সেই আইনগুলো তৈরি করে এবং সেই আইনগুলোকে এনফোর্স করতে পারে। His words are the final words of that country or final laws. যে তার কথাটাই হচ্ছে আইন, সে কিছু না বললে সে দেশে কোনো কিছুই হয় না, প্রত্যেকটা ডিসিশনে তারই সিদ্ধান্ত প্রয়োজন হয়। সে যা বলে নিচের দিকে পজিশনে যারা রয়েছে তারা সেটাই মানবে, তারা আইন মানবে না। মানে গভর্নমেন্টের পজিশনে যারা যারা আছে আইনটাকে তারা মানবে না, আইনের দিকে তারা তাকাবে না, তারা সংবিধানের দিকে তাকাবে না, তারা তাকাবে কোথায়? তারা তাকাবে হচ্ছে তাদের ডিয়ার লিডারের দিকে। লিডার যেটা বলে সেটাই আমি মানবো, সেটাই হচ্ছে আইন। এটাই হচ্ছে একটা টোটালিটারিয়ান সিস্টেমের একটা বড় ইন্ডিকেশন। এন্ড দ্য প্রেজেন্স অফ ওয়ান রুলিং পলিটিক্যাল পার্টি। সো টোটালিটারিয়ান স্টেটে দেখবো আমরা রুলিং পলিটিক্যাল পার্টি একটাই হবে, অন্য কোনো পার্টির অস্তিত্ব সেই দেশে থাকবে না। স্ট্রিক্ট সেন্সরশিপ ইফ নট টোটাল কন্ট্রোল অফ দ্য প্রেস। টোটাল কন্ট্রোল অফ দ্য প্রেস তারা নিয়ে নিবে এবং তারা স্ট্রিক্ট সেন্সরশিপ করবে যে না, এই কথাগুলো বলা যাবে না, এর বিরুদ্ধে কোনো রকম কটূক্তি করা যাবে না, এটা করা যাবে না, সেটা, মানে বিভিন্ন ধরনের সেন্সরশিপ কিন্তু সে দেশে বিদ্যমান থাকবে, যেন কোনো ব্যক্তি ফ্রিলি তার মত প্রকাশ না করতে পারে। কনস্ট্যান্ট ব্রডকাস্টিং অফ প্রো গভর্নমেন্ট প্রপাগান্ডা। প্রো গভর্নমেন্ট প্রপাগান্ডা তারা সবসময় কনস্ট্যান্টলি কিন্তু ব্রডকাস্ট করতে থাকবে, রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, তারপর প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, যেভাবেই হোক না কারণ প্রত্যেকটা মিডিয়াতে, অনলাইনে, সোশ্যাল মিডিয়া, এভরিওয়্যার আপনি গভর্নমেন্টের পক্ষে প্রপাগান্ডা সেখানে দেখবেন। অ্যান্ড দেন ম্যান্ডেটরি পপুলেশন কন্ট্রোল মেজার্স। জনগণকে কন্ট্রোল করার জন্য, পপুলেশন কন্ট্রোল এবং জনগণের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ম্যান্ডেটরি সিস্টেম থাকবে। আমরা চায়নাতে দেখেছি যে ওয়ান চাইল্ড পলিসি ছিল এক সময়, যে কোনো ফ্যামিলি একটা সন্তানের বেশি নিতে পারবে না, একটা সন্তানের বেশি যদি নিয়ে নেয় তাহলে তার জন্য শাস্তির বিষয় ছিল, যে সেই ফ্যামিলিকে হিউজ অ্যামাউন্ট অফ আপনার করতে হতো, জরিমানা দিতে হতো, এবং বিভিন্ন ধরনের আপনার পারসিকিউশনের সম্মুখীন হতে হতো। সো সেটাও কিন্তু চায়নাতে একটা ডিজাস্ট্রাস সিচুয়েশন ক্রিয়েট করেছিল। সো এই টোটালিটারিয়ান স্টেটে জনগণের একদম বেসিক রাইটস গুলোর উপর হস্তক্ষেপ করা হয়। Then prohibition of certain religious or political groups and practices. তারপরে হচ্ছে যে কিছু রিলিজিয়াস এবং পলিটিক্যাল গ্রুপ এবং তাদের প্র্যাকটিস গুলোকে সবসময় দেখা যাবে যে একটা টোটালিটারিয়ান স্টেটের মধ্যে লিমিট করা হয়। যে রিলিজিয়াস প্র্যাকটিসটা, যে পলিটিক্যাল প্র্যাকটিসটা কি হয়, যে সেই টোটালিটারিয়ান ডিক্টেটরের বিরুদ্ধে যায়, সেই রিলিজিয়াস প্র্যাকটিসটাকে, সেই রিলিজিয়াস গ্রুপটাকে তারা সবসময় পারসিকিউট করে। চায়নাতে আমরা দেখছি যে তারা কিন্তু কি করছে, উইঘুর মুসলিমদেরকে পারসিকিউট করছে। কেন পারসিকিউট করছে? শুধু শুধু না কিন্তু, কারণ হচ্ছে এই উইঘুর মুসলিমরা কিন্তু সেখানে চাইনিজ কমিউনিস্ট পার্টির যে রুলটা আছে সেটার বিরোধিতা করে, কারণ এটা তাদের ধর্মের সাথে যায় না, সুতরাং তারা এটার বিরোধিতা করে। এখন বিরোধিতা করে দেখেই কিন্তু তারা কি করছে, সেখানে তাদেরকে পারসিকিউট করছে এবং সেখানে তাদের রিলিজিয়াস প্র্যাকটিসের উপরে হস্তক্ষেপ করে তারা চাচ্ছে যে সেই সমগ্র অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করতে, যেন কোনোভাবেই সেটা চায়না থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। এটা তাদের ভয় যে চায়না থেকে একসময় এই উইঘুর পপুলেশনকে যদি আমি কন্ট্রোল না করি, তাদের জনসংখ্যা যদি বাড়তে থাকে এবং তারা যদি তাদের পলিটিক্যাল পাওয়ারটা পেয়ে যায়,
এবং তারা যদি আমাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার স্বাধীনতা পায়, বাক স্বাধীনতা পেয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, তাহলে একসময় আমরা আর এই অঞ্চলটা কন্ট্রোল করতে পারবো না, এটা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারে। এই ভয়ে কিন্তু তারা কি করছে, সেখানে লোকজনকে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে তাদেরকে জাস্ট ব্রেইন ওয়াশ করছে। ব্রেইন ওয়াশের মাধ্যমে তাদেরকে একটা ডসাইল পিপলে পরিণত করছে। তো এটাই হচ্ছে একটা টোটালিটারিয়ান স্টেটের একটা বড় উদাহরণ। Then prohibition of any form of public criticism of the government or the people in power. So টোটালিটারিয়ান কান্ট্রিতে যারা ক্ষমতায় রয়েছে তারা সবসময় চাবে যে কোনোভাবেই তাদের জন্য কোনো রকম ক্রিটিসিজম না করা হয়। সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো ক্রিটিসিজম হয় কিংবা তাদের কাজের সমালোচনা করা হয়, তাহলে অবশ্যই সেটাকে একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তারা গণ্য করে এবং সেই অনুযায়ী তারা আইনও কিন্তু তৈরি করে। এরকম আইন কিন্তু আমরা বিভিন্ন দেশে দেখেছি। laws enforced by secret police force on the or the military কিংবা সিক্রেট পুলিশ ফোর্সের মাধ্যমে কিন্তু এই যে আইনগুলো রয়েছে, যে ব্ল্যাক লস গুলো আছে, এই ব্ল্যাক লস গুলো সিক্রেট পুলিশ ফোর্স এবং মিলিটারির মাধ্যমে গোপনে এই আইনগুলোকে এনফোর্স করা হয়। সেটা আন্তর্জাতিক মিডিয়া জানতে পারে না, কিন্তু যারা এক্ষেত্রে পারসিকিউটেড হয়, যাদেরকে গ্রেফতার করা হয়, যাদেরকে গুম করা হয়, তারা কিন্তু বুঝতে পারে। এটাই হচ্ছে বিষয়, একটা টোটালিটারিয়ান কান্ট্রিতে এই বিষয়গুলো উপস্থিত থাকবে। এগুলো সবগুলো থাকতে পারে কিংবা এগুলোর মধ্যে কিছু কিছু এলিমেন্ট সেখানে উপস্থিত থাকতে পারে। সো ইন দিস পিকচার উই আর সিইং আ ফিউ হেডস অফ স্টেট হু ওয়্যার টোটালিটারিয়ান ডিক্টেটরস। এখানে যাদেরকে আমরা দেখছি তারা সবাই কিন্তু টোটালিটারিয়ান ডিক্টেটর ছিল। একজন হচ্ছেন স্টালিন, রাশিয়াতে তিনি কিন্তু কমিউনিস্ট পার্টির ক্ষমতায় ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে প্রচুর পরিমাণে রাশিয়ান মানুষ মারা গিয়েছে তার জন্য তাকেই কিন্তু দায়ী করা হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর মানে কত 50 million plus Russian general people have died just because this person ordered them to, মানে সেই ব্যক্তি তাদেরকে অর্ডার দিয়েছে যে যুদ্ধ করতেই হবে। এবং এমন স্ট্র্যাটেজি তারা গ্রহণ করেছে যে তাদের সৈন্যদের হাতে বলতে গেলে কোনো রকম অস্ত্রই ছিল না, অস্ত্র ছাড়াই তাদের সৈন্যদেরকে তারা ফ্রন্ট লাইনে পাঠিয়ে দিয়েছে। বিষয়টা অনেকটা এরকম, এই জন্যই তারা অনেক বেশি পরিমাণে মারা গিয়েছে। তারপরে আমরা দেখছি যে জার্মানির ডিক্টেটর অ্যাডলফ হিটলারও কিন্তু কি করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে একদম রুইনের পর্যায়ে নিয়ে গিয়েছিল, যে তার পার্সোনাল অ্যাম্বিশনের জন্য যে সে সমগ্র ইউরোপটা দখল করবে এবং সমগ্র অঞ্চলে তার আধিপত্য বিস্তার করবে। এই আধিপত্যের লোভে সে জার্মানিকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আর নিচের দিকে বায়ে আমরা দেখতে পাচ্ছি মাও জেডং। তিনি হচ্ছেন চায়নার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং তিনিও কিন্তু কি করেছেন, চায়নাতে এরকম আপনার যেই কমিউনিস্ট পার্টির যে রুলস রেগুলেশনস পলিসিস এগুলো কিন্তু তিনি প্রথম ইমপ্লিমেন্ট করেছিলেন এবং সমগ্র চায়নাকে কমিউনিস্ট বানানোর জন্য তাকেই কিন্তু দায়ী করা হয়। আর এখানে আমরা দেখছি মাঝখানে হচ্ছে ওনার নাম হচ্ছে মুসোলিনি, বেনিটো মুসোলিনি। তিনি হচ্ছেন ইটালির ডিক্টেটর, যিনি জার্মানির ডিক্টেটরের সাথে আতাত করে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাক্সেস পাওয়ারের সাথে জয়েন করেছিল এবং দুইজনই পরাজিত হয়েছিল। আর তারপরে আমরা সর্বশেষে নিচের দিকে ডানে দেখতে পাচ্ছি কিমিল সাং হচ্ছে নর্থ কোরিয়ার যে বর্তমানে ডিক্টেটরশিপ রয়েছে, বর্তমান ডিক্টেটরের দাদা হন। তো তিনি এই নর্থ কোরিয়ান কমিউনিস্ট যে পার্টি রয়েছে, নর্থ কোরিয়ান কমিউনিস্ট যে সিস্টেম, এই কমিউনিস্ট সিস্টেমটাকে তিনি অ্যাপ্লাই করেছে এবং তিনি আসলে নর্থ কোরিয়াকে কমিউনিস্ট বানিয়েছিলেন। বর্তমানে নর্থ কোরিয়ার অবস্থা খুবই শোচনীয় এবং সেখানকার সাধারণ জনগণের কোনো অধিকার নেই। তো তাকেই কিন্তু এখানে দায়ী করা হয় এই অবস্থার সূচনা করার জন্য। এবং প্রত্যেকে কিন্তু ডিক্টেটর ছিল, প্রত্যেকে ছিল টোটালিটারিয়ান। সো তারা কমিউনিস্ট ছিল, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কমিউনিস্ট ছিল, তবে এই কমিউনিজমের পাশাপাশি তারা কিন্তু টোটালিটারিয়ান সিস্টেমটাকে অ্যাপ্লাই করেছে। বিকজ কমিউনিজম এর ইমপ্লিমেন্টেশনের জন্য আপনাকে টোটালিটারিয়ান হতেই হবে। আপনি টোটালিটারিয়ান ডিক্টেটর না হয়ে একজন সফল কমিউনিস্ট ডিক্টেটর হতে পারবেন না, মানে কমিউনিস্ট রাষ্ট্র আপনি সেখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এটাই হচ্ছে বাস্তবতা। এজন্য আমরা দেখেছি কমিউনিস্ট যারা পলিটিক্যাল লিডার ছিল বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে ডিক্টেটরের মতো। যেমন আমরা কিউবাতে দেখছি ফিদেল কাস্ট্রো, তিনিও একজন ডিক্টেটর ছিলেন, এবং ভেনেজুয়েলাতে যে হুগো চাভেজ তিনিও কিন্তু একজন ডিক্টেটরই ছিলেন। তো বর্তমানে আমরা কিউবার দিকেও যদি তাকাই, ভেনেজুয়েলার দিকেও তাকাই,
সেসব দেশের অবস্থাও কিন্তু খুবই খারাপ। বিষয়টা অনেকটা এরকমই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের টোটালিটারিয়ানিজমের discussion. Now, let's go to oligarchy. Oligarchy টা কি জিনিস? So, oligarchy is the type of government where a few families and close groups of people with business and political connection have total control over the ruling of a state. So, oligarchy টা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা আমরা যে বিষয়ে আলোচনা করেছি যে টোটালিটারিয়ানিজম, যেখানে একজন ব্যক্তি থাকে ক্ষমতায়। oligarchy টা হচ্ছে একজন ব্যক্তি থাকবে না, সেখানে একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল থাকবে, তারা তাদের মধ্যে ক্ষমতাটাকে ভাগ করে নিবে, মানে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ফ্যামিলি, এই ফ্যামিলিগুলো নিজেদের মধ্যে তাদের ক্ষমতাটাকে ভাগ করে নিবে যে একটা রাষ্ট্র তারা কিভাবে পরিচালনা করবে, এবং তাদের মধ্যে সখ্যতা থাকবে। সাধারণ জনগণ থাকবে একদম সবার নিচে, এবং সাধারণ জনগণের কোনো স্টে থাকবে না। বিষয়টা অনেকটা এরকম যে এই ক্ষমতাটা যেটা আগে একজন ব্যক্তির হাতে ছিল, এটা এখন নির্দিষ্ট কিছু গ্রুপ অফ পিপলের হাতে আপনার ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এটি হচ্ছে অলিগার্কি। Greek philosopher Aristotle described oligarchy as the rule of a country by a few people who are corrupt and unjust. মানে কিছু লোক যারা করাপ্ট, মানে যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা আনজাস্ট বা ন্যায়পরায়ণ নয়, অন্যায়কারী এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মাধ্যমে যখন একটা দেশ শাসিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে oligarchy. When the richer and the most powerful class of the society grabs the total political control of a country, it can be said to be an oligarchy. So oligarchyর ক্ষেত্রে আমরা দেখব যারা ক্ষমতাটা দখল করে থাকে তারা সবসময় ধনী হয়ে থাকে, মানে তাদের সম্পদ থাকে সবচেয়ে বেশি, তাদের ল্যান্ড ম্যাস থাকে সবচেয়ে বেশি, মানে তারা হচ্ছে জমিদার যারা আছে এবং যারা বড় বড় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের হাতে যখন একটা রাষ্ট্রের ক্ষমতা চলে যায়, যে বড় বড় ব্যবসায়ীর কথা ছাড়া রাষ্ট্রের কোনো কিছুই চলবে না, এবং জমিদারদের কথা ছাড়া রাষ্ট্রের কোনো কিছুই চলবে না, মানে ব্যবসায়ীরা যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন আমরা সেটাকে কিন্তু অলিগার্কি বলতে পারি। Not all citizens have the same rights and not all of them can participate in the decision making process of the country they live in. সবার কিন্তু সমান অধিকার নেই। আপনি যদি দরিদ্র হন, অলিগার্কিতে আপনার কথার মূল্য বলতে গেলে কোনো কিছুই না। আপনি অলিগার্কসরা যা বলবে সেভাবেই কাজ করবেন, সেই বেশি আপনি একদম এক্স্যাক্টলি সেই বেতনে কাজ করবেন, আপনার কোন রকম পলিটিক্যাল সিস্টেমে কোনো সে থাকবে না, আপনি চাইলেও সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আপনি যদি ধনী হন, আপনি যদি বড় ব্যবসায়ী হন, তাহলে আপনার জন্য সমস্ত কিছু উন্মুক্ত। আপনি চাইলে টাকা পয়সা দিয়ে দুর্নীতির মাধ্যমে সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবেন। এটাই হচ্ছে অলিগার্কি, যে একজন কর্মঠ মানুষ শ্রমের মাধ্যমে সেই সমাজে উন্নত হতে পারে না। সেই সমাজে উন্নত হতে গেলে তাকে অবশ্যই প্রচুর অর্থ থাকতে হবে, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, সে অর্থটা তাকে দুর্নীতির মাধ্যমে ব্যবহার করতে হবে। দুর্নীতি না করে সে সেই সমাজে উন্নত হতে পারবে না, সেই সমাজে সফল হতে পারবে না। Oligarchy is also called by the name of plutocracy, which means the rule by the rich. মানে প্লুটোক্রেসির মানেই হচ্ছে ধনীদের দ্বারা শাসন, আর অলিগার্কির মানেও কিন্তু ধনীদের দ্বারা শাসন। সুতরাং অলিগার্কি আর প্লুটোক্রেসি একই শব্দ, মানে একই অর্থ বহন করে তারা। The Russian Federation is a prime example of a modern oligarchy. After the fall of the United Soviet Socialist Republic, or USSR, top communist officials who amassed wealth outside the republic quickly bought most of the private land, business, industries and services to establish monopoly with assistance from the government. So যেটা হয়েছিল, যে আমরা তো জানি যে সোভিয়েত ইউনিয়ন একটা বিশাল রাষ্ট্র ছিল। তো যখন সোভিয়েত ইউনিয়নটা ডিসলভড হয়ে গেল 1990s এ, তখন কিন্তু কি হলো, তখন দেখা গেল যে সেখানে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো হোল্ড করতো সরকার। সরকার কি করলো, সেই ইন্ডাস্ট্রিগুলোকে একদম নামমাত্র মূল্যে বিক্রি করা শুরু করলো। এই যে নামমাত্র মূল্যে বিক্রিটা শুরু হলো, তখন কি হলো, সেখানকার যে ধনী ধনী ব্যক্তিরা ছিল, মানে যারা প্রায়র কমিউনিস্ট পার্টির মেম্বার ছিল, তারাই তো সম্পদগুলো এতদিন আহরণ করেছে, তারাই তো সম্পদগুলো সেগুলো তারা সুইস ব্যাংকে রেখেছে। তখন তারা কি করলো, সুইস ব্যাংক থেকে টাকা নিয়ে সেই বড় বড় ইন্ডাস্ট্রিগুলো নিজেদের নামে কেনা শুরু করলো, এবং বিশাল বিশাল ল্যান্ডম্যাস তারা কেনা শুরু করলো। কিনে কিনে দেখা গেল যে অনলি 1%-এরও কম ব্যক্তিদের হাতে all of Russia's industries, all of Russia's lands are owned by less than 1% of Russia. বিষয়টা অনেকটা এরকম হলো যে সাধারণ জনগণের হাতে কিছুই নেই, কিন্তু ওই 1%-এরও কম ব্যক্তির হাতে সমস্ত কিছু। তারা সরকারের সাথে আতাত করে তারা কিন্তু কি করলো, এই সমস্ত কিছু আত্মসাৎ করলো। এবং বর্তমানেও রাশিয়াতে যারা এই রকম বড় বড় ল্যান্ড ওনার রয়েছে, তাদের যে ফ্যামিলি মেম্বার্সরা আছে, তাদের যে সন্তানরা আছে, তারাই কিন্তু সেগুলো লেগেসি হিসেবে কিন্তু তারা গ্রহণ করেছে, এবং তারা সেগুলোকে কন্ট্রোল করছে, এবং তারাই কিন্তু সেই রাশিয়ান যে গভর্নমেন্টাল সিস্টেম বর্তমানে রয়েছে সেটাকে কন্ট্রোল করছে। আমরা দেখছি পুতিন কিন্তু ক্ষমতা থেকে কোনোভাবেই সরে না।
কেন সরে না? কারণ এই অলিগার্কসরা যারা আছে তারা পুতিনের উপর সন্তুষ্ট এবং পুতিনও অলিগার্কসদের সাথে আঁতাত করে এই ক্ষমতাটাতে টিকে রয়েছে। সুতরাং এইসব দেশেও কিন্তু আমরা দেখবো দেয়ার ইজ নো ডেমোক্রেসি। ডেমোক্রেসির কথা তারা বলে, কিন্তু সেখানে কোন রকম ডেমোক্রেসি অ্যাপ্লাই হয় না, বিকজ ইফ ইউ আর নট রিচ ইন দ্যাট কান্ট্রি ইউ হ্যাভ নো সে ইন দ্য পলিটিক্যাল সিস্টেম। আপনি যদি রিচ না হয়ে কোনো কথাবার্তা বলেন তাহলে দেখা যাবে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে এবং আপনার নামে বিভিন্ন রকম মামলা হবে, এটা হবে সেটা হবে, এবং আপনাকে কারাগারে তারা নিক্ষেপ করবে। আপনি একদম মানে আজীবনের জন্য চুপ হয়ে যাবেন, আপনার বক্তব্যের কোনো ভ্যালু থাকবে না, বিকজ মিডিয়া যেটা আছে, মিডিয়াও তো ওই ধনীরাই কন্ট্রোল করছে। আপনার যে খবরটা, এই খবরটাও কিন্তু সংবাদে আসবে না, বিকজ দে আর কন্ট্রোলিং এভরিথিং ইন দ্যাট কান্ট্রি। So in an oligarchy, the ruling class and their extended friends and families own major businesses of the country, and they safeguard each other in keeping their monopolies over political and economic power. So এই যে অলিগার্কিটা, এই অলিগার্কিটা কেন টিকে থাকে বছরের পর বছর? এই টিকে থাকার পিছনে একটা বড় কারণই হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ার এবং বিজনেস পাওয়ার দুইটা পাশাপাশি কাজ করে। পলিটিক্সের যখন টাকার দরকার হয় তখন বিজনেস থেকে নেয়, আর বিজনেসের যখন তাদের প্রয়োজনীয় আইন কানুনের দরকার হয় তখন পলিটিক্সের কাছ থেকে নেয়। মানে দুইজনের মধ্যে পিছন থেকে ঠিকই কিন্তু আতাত। তারা বাইরে থেকে জনগণের কাছে দেখায় যে না না, আমরা সবাই তোমাদের ভালোর জন্য কাজ করি, কিন্তু বেসিকলি they are enforcing their own powers, they are safeguarding their own powers. তারা নিজেদের ক্ষমতাটাকে কিন্তু সবসময় সেফগার্ড করে থাকে এবং জনগণ হচ্ছে তাদের দাস হিসেবেই কাজ করে থাকে। পলিটিশিয়ানদের জন্য কাজ করে যে শুধুমাত্র শ্যাম যে যে একটা ভোটিং সিস্টেম রয়েছে ওটার মধ্যে তারা যাবে আর ভোট দিবে, সেই ভোটের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই, কিন্তু দিবে। বাইরের ওয়ার্ল্ড যেন তারা দেখতে পারে যে না এখানে ভোটিং হচ্ছে, এখানে গণতন্ত্র আছে, বাট ইন অ্যাকচুয়ালিটি দেয়ার ইজ নো ডেমোক্রেসি। আর বিজনেসম্যানদের জন্য তো দরকার, কারণ বিজনেসম্যানদের সেখানে লেবার হিসেবে লাগবে, আবার কনজিউমার হিসেবে কিন্তু জনগণকে প্রয়োজন আছে। সুতরাং বিজনেসম্যানরাও কি করে, তারা একটু দূর থেকে কন্ট্রোল করে, তারা দেখায় না যে তারা কন্ট্রোল করছে, কিন্তু তাদের সেখানে প্রভাব প্রতিপত্তি, তাদের অর্থই কিন্তু সেই পলিটিক্সে ব্যবহৃত হয়। সো এটা হচ্ছে অলিগার্কিক সিস্টেম অফ গভর্নমেন্ট। তো এখানে আমরা একটা পিকচার, একটা কার্টুনের মাধ্যমে এখানে দেখছি যে নিউ রাশিয়ান রেইন। রাশিয়াতে আগে কি ছিল? আগে একজন কিং ছিল, এই কিং বা মনার্ককে বলা হতো জার, রাশিয়ান জার। তো রাশিয়ান জারের ক্ষমতা ছিল সবচেয়ে বেশি। এখন বর্তমানে কিন্তু আর জার নেই, জারের জায়গায় এসেছে এরকম হিউজ অ্যান্ড বিগ বিজনেসম্যান, এবং বিজনেসম্যানরা তারাই এখন সমস্ত কিছু কন্ট্রোল করছে এবং তাদের ক্ষমতাটা এখানে সবচেয়ে বেশি। এখানে দেখছি যে বিজনেসম্যানরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তার মানে কি, ক্ষমতাটা কিন্তু আগে ছিল একজনের হাতে, এখন বেশ কয়েকজনের হাতে সেটা কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা কিন্তু এখনো সর্বোচ্চ পর্যায়ে আছে এবং কোনো ধরনের রিপ্রেজেন্টেশন ছাড়া, কোনো ধরনের আপনার রিগার্ড ফর দ্য জেনারেল পিপল, তারা শাসন করে যাচ্ছে। সুতরাং সাধারণ জনগণের উন্নতি ততটুকুই হচ্ছে যতটুকু এই অলিগার্করা চায়, তার বাইরে কিন্তু সাধারণ জনগণের কোনো স্বাধীনতা এই অলিগার্কিক সিস্টেমে আমরা দেখি না। সো দিস ইজ দ্য লেকচার অন colonial totalitarianism and oligarchy. I hope you have understood the lecture content. So আমাদের আজকের লেকচারে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো খুব ভালো, আপনারা যদি বুঝতে পারেন আমাদের লেকচার কন্টেন্ট। সো colonial totalitarianism and oligarchy, সো এইগুলোর বেসিক কনসেপ্ট বা মূল কনসেপ্ট গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো যদি পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন অ্যারাইজ করে, সো ইউর ফ্রি টু আস্ক দোজ কোয়েশ্চেন in this general discussion forum, and I hope you will participate at least once. মানে আপনারা কমপক্ষে একবার এখানে পার্টিসিপেট করবেন। আমি এই কমেন্টস গুলো দেখে থাকি, যদিও সাধারণত কোনো কোয়েশ্চেন থাকে না, তবে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখান থেকে খুঁজে বের করি এবং খুঁজে বের করে কিন্তু সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার যত দ্রুত সম্ভব আমি এখানে দিয়ে থাকি। সো আই হোপ ইউ উইল পার্টিসিপেট অ্যাট লিস্ট ওয়ান্স। আপনি আমাদের যে লেকচারটা আছে, লেকচারটা দেখে, লেকচার পড়ে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি হলো, আপনি কতটুকু বুঝতে পারলেন, এবং যে লেকচার কন্টেন্টের পাশাপাশি রিকোয়ার্ড রিডিংস রয়েছে এগুলো পড়ে আপনি কি বুঝতে পারলেন, আপনার মতামতটা সংক্ষেপে আপনি জেনারেল ডিসকাশন ফোরামটিতে অন্ততপক্ষে একবার হলেও লিখবেন, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনারা আমাদের লেসনগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করছেন। আর পাশাপাশি আমাদের
ক্লাসে অনলাইন যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতেও আশা করা যায় আপনারা নিয়মিত উপস্থিত হবেন এবং আপনাদের অংশগ্রহণে আমাদের ক্লাসটা আরো প্রাণবন্ত হবে। সো যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমি এখন আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি বিকজ our topic discussion is over now. So thank you all for participating in today's class, and I hope to see you all in the next class. So thank you, and I'm ending the class now.